আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে অ্যাকাউন্টিং ফর জয়েন্ট ভেঞ্চার এই বিষয়টা দেখেছি এবং আমরা ওই গত চ্যাপ্টারের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ চ্যাপ্টার 3, অ্যাকাউন্টিং ফর কনসাইনমেন্ট বিজনেস, অর্থাৎ চালানি কারবারের হিসাব। অ্যাকাউন্টিং ফর কনসাইনমেন্ট বিজনেস, তাহলে কনসাইনমেন্ট অর্থ হচ্ছে চালানি, তাহলে চালানি কারবার এর হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে চালানি কারবার বলতে কি বোঝায়। তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইন্টারমিডিয়েটে কমার্স করে আসছো, তারা কিন্তু ইন্টারমিডিয়েটে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী করার সময় এই বিষয়টা তোমরা পেয়েছো যে চালানি কারবারের মুনাফা। এখন এই চালানি কারবারের মুনাফা কিভাবে আর্থিক বিবরণীতে দেখাতে হয় সেই বিষয়টা তোমরা দেখেছো, কিন্তু চালানি কারবারের জন্য আলাদা হিসাব রকম তোমরা করো নাই। এখন চালানি কারবার বলতে কি বোঝায়? চালানি কারবার হচ্ছে, মনে করো মিস্টার এক্স সে একটা বিজনেস শুরু করলো, সেটা আমরা সহজভাবে বোঝার জন্য ধরলাম সে এই মার্কার গুলো বিক্রি করে, মার্কার উৎপাদন করে এবং বিক্রি করে। এখন সে বিক্রি করে, সে চাইতেছে তার এই বিক্রয়টা যাতে বাড়ে, এজন্য সে কিছু বিক্রয় প্রতিনিধি নিয়োগ করবে। তো সে মিস্টার ওয়াই এবং মিস্টার জেড এই দুইজনকে বিক্রয় প্রতিনিধি হিসাবে নিয়োগ দিল। যে মিস্টার এক্স সে নিজেও বিক্রি করবে, আর সাথে সাথে সে মিস্টার ওয়াই এবং জেড এর কাছেও পণ্য প্রেরণ করবে। এই ওয়াই এবং জেড এক্স এর হয়ে এক্স এর পক্ষে এক্স এর মালগুলো বিক্রি করে দিবে, এবং ওয়াই এবং জেড যে পরিমাণ পণ্য বিক্রি করবে সেই বিক্রয়ের উপরে তারা একটা কমিশন পাবে। তাহলে সবকিছু খরচ এবং লায়াবিলিটি বিয়ার করবে এক্স, ওয়াই এবং জেড, তারা শুধু পণ্য বিক্রি করে দিবে এবং বিক্রয়ের উপরে তারা একটা কমিশন পাবে। তাহলে প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রি করা, অর্থাৎ যে বিজনেস করবে সে নিজেই সমস্ত দায় এবং দেনা অর্থাৎ লায়াবিলিটি ভোগ করবে বা বিয়ার করবে, বহন করবে। আর যারা বিক্রেতা, প্রতিনিধি বিক্রেতা, তারা কোনো দায় দেনা বিয়ার করবে না, বহন করবে না। তারা শুধুমাত্র পণ্য বিক্রি করে দিবে এবং যত পরিমাণ বিক্রি করবে তার উপরে একটা হারে তারা কমিশন পাবে। তাহলে কমিশনের বিনিময়ে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রি করাই হচ্ছে চালানি কারবার। তাহলে এখন এই চালানি কারবারের হিসাব রক্ষণ, অর্থাৎ এই যে বিক্রয় প্রতিনিধির কাছে পণ্য প্রেরণ করতেছে, তারা এটা বিক্রি করতেছে, তাদেরকে কমিশন দেওয়া লাগতেছে, তারা বিক্রি করে টাকাটা আবার মিস্টার এক্স কে ফেরত দিতেছে। তো তাদের সাথে যে লেনদেন, এটা শুধু এই পার্টটুকু হিসাব রক্ষণ। মিস্টার এক্স সে নিজে তার নিজস্ব সার্কেল বা নিজস্ব বিজনেস প্রতিষ্ঠানের মাধ্যমে যে সকল বিক্রি করে সেগুলো কিন্তু আমরা এই হিসাব পদ্ধতিতে বা এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা আলোচনা করব না। শুধুমাত্র প্রতিনিধির কাছে যে পণ্য প্রেরণ করতেছে এবং তার সাথে যে লেনদেন গুলো হইতেছে এইগুলো আমরা রেকর্ডিং শিখবো। আচ্ছা, তাহলে
চালানি কারবার বা বিক্রয় এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য কি? চালানি চালানি কারবার এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য। তাহলে অনেকগুলো পার্থক্য এখানে বইয়ে দেওয়া আছে, তোমরা দেখবা। মূল পার্থক্য কি? চালানি কারবারে যার কাছে আমরা পণ্য পৌঁছে দিতেছি বা পণ্য দিতেছি, সে এই পণ্য কিনতেছে কিন্তু কোনো লায়াবিলিটি সে নিতেছে না। অর্থাৎ পণ্য সে কিনতেছে না, বরং তার কাছে আমরা পণ্য পৌঁছে দিতেছি এবং পৌঁছানোর পরে সে এটা বিক্রি করবে আর বিনিময়ে সে কমিশন পাবে, সে কোনো লাভের অংশ পাবে না। আর যার কাছে আমরা বিক্রি করতেছি, সে ইচ্ছা করলে এই পণ্য ভোগ করতে পারে, আবার সে ইচ্ছা করলে এই পণ্যগুলো পুনরায় বিক্রি করতে পারে। যদি পুনরায় বিক্রি করার জন্য সে এইগুলো নেয়, তাহলে সেখানে যদি কোনো লাভ লস হয়, লাভ হলে সে নিজে ভোগ করবে, লস হলেও সে নিজে বিয়ার করবে। তাহলে চালানি কারবারে যার কাছে আমরা পণ্য দিতেছি, সে লাভ হলেও নিজে ভোগ করতে পারবে না, লস হলেও তার নিজের গাইড থেকে বা পকেট থেকে যাবে না। সে লাভ হলে তার একটা অংশ বা যত পরিমাণ বিক্রি করবে তার একটা অংশ কমিশন হিসেবে পাবে, আর সে এই পণ্যটা ভোগ করবে না। আর বিক্রয় করলে যার কাছে বিক্রি করতেছি সে এই পণ্যটা ভোগ করতে পারে অথবা পুনরায় বিক্রি করতে পারে। পুনরায় যদি বিক্রি করে অর্থাৎ ব্যবসা করে, তাহলে তার যাবতীয় খরচ তাকেই বহন করতে হবে এবং যাবতীয় লাভ সে নিজেই ভোগ করবে। আর যদি কোনো ক্ষতি হয় সেটারও দায় দায়িত্ব তার নিতে হবে। আরো অন্যান্য অনেক পার্থক্য আছে, তোমরা বই থেকে দেখে নেবা। তাহলে চালানি কারবারে লেনদেন সমূহ হিসাববদ্ধ করার পদ্ধতি, যেহেতু আমরা বলছি অ্যাকাউন্টিং ফর কনসাইনমেন্ট বিজনেস, চালানি কারবারের হিসাব রক্ষণ বা হিসাব পদ্ধতি। এখন আমরা এই চালানি কারবারের হিসাব পদ্ধতি দেখব। চালানি কারবারের হিসাব রাখার জন্য সাধারণত তিনটা পদ্ধতি প্রচলিত বা তিনটা পদ্ধতিতে রাখা যায়। এর মধ্যে এক নম্বর হচ্ছে কস্ট প্রাইস মেথড, বা ক্রয় মূল্য পদ্ধতি। দুই নম্বর হচ্ছে ইনভয়েস প্রাইস মেথড বা চালানি মূল্য ভিত্তিক পদ্ধতি, আর এটা হচ্ছে মেমোরেন্ডাম ইনভয়েস মেথড বা বিবরণী ভরা পদ্ধতি। তাহলে কস্ট প্রাইস মেথড বা ক্রয় মূল্য ভিত্তিক পদ্ধতি, ইনভয়েস প্রাইস মেথড বা চালানি মূল্য ভিত্তিক পদ্ধতি, আর এটা হচ্ছে মেমোরেন্ডাম ইনভয়েস মেথড বা বিবরণী ভরা পদ্ধতি। এখন আমরা এই চ্যাপ্টারে মূলত কস্ট প্রাইস মেথড এবং ইনভয়েস প্রাইস মেথডটাই দেখব, কারণ এই দুটো মেথডের মধ্যেই সাধারণত হিসাব রাখা হয়। কেউ কস্ট প্রাইস মেথডে রাখে, কেউ ইনভয়েস প্রাইসিং রাখে। তো যেহেতু আমাদের সিলেবাস এখন অনেক বাকি আছে, এই জন্য আমরা যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো আমরা শুধু হাইলাইট করব।
চালানি কারবারের হিসাব রক্ষণের মধ্যে কস্ট প্রাইস মেথড অর্থাৎ ক্রয় মূল্য ভিত্তিক পদ্ধতিতে আমরা কিভাবে হিসাব রাখি সেটার জন্য আমরা একটা ইলাস্ট্রেশন দেখব। আমরা যেহেতু সময় খুব অল্প আছে, তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, সামনে হয়তো ফাইনালে ফর্ম ফিল আপ করে দিয়ে দিবে, কাজে আমরা এখন একটু দ্রুত সিলেবাস শেষ করার চেষ্টা করব। এই জন্য আমরা এক একটা চ্যাপ্টার হয়তো 2-3টা ক্লাস নিয়েই আমরা শেষ করব। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর কোনো সমস্যা থাকলে আমরা পরবর্তীতে সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা চলো একটা অঙ্ক দেখি। Illustration 5. On March 2020, Kamal of Dhaka sent 1000 boxes of tea to Bimol of Chittagong on consignment basis. Each box cost Taka 500. Kamal pays railway freight Taka 1000 and insurance Taka 2000 and draws upon Bimol a note for Taka 2 lakh for 3 months, which was duly accepted and returned. On 30th September 2020, Bimal forwards an account sales to Kamal showing that 500 boxes have been sold at the rate of Taka 560 each, while 300 boxes are sold Taka 550 each, and the remaining boxes are sold at the rate of Taka 540 each. The expenses incurred by Bimal consisted of carriers charges Taka 500 and godown rent Taka 3500. Bimal is entitled to a commission at the rate of 5% on gross sales proceeds. He enclosed a check for the balance due to Kamal. Show how this transaction would be recorded in the books of Kamal, assuming that the note of exchange was made on its due date. Also assume that Kamal closed the books on 31st December. আমরা অঙ্ক দেখলাম, এখানে ইলাস্ট্রেশন 5 এখানে ছিল on 1st March 2020 Kamal and of Dhaka sent 1000 boxes tea to Bimal of Chittagong on consignment basis. তাহলে ঢাকা মিস্টার কামাল সে 1000 বক্স চা সে চিটাগংয়ে বিমল এন্ড কোং বা বিমলের কাছে কনসাইনমেন্টের বেসিসে কনসাইনমেন্টের ভিত্তিতে চালানের ভিত্তিতে প্রেরণ করছে। এখন প্রেরণ করতে যায় ঢাকার কামাল সে কিছু খরচ তার বিয়ার করতে হয়েছে, খরচ করতে হয়েছে, যেমন আচ্ছা যার কস্ট প্রাইস ছিল প্রতি বক্সের জন্য 500 টাকা আমাদের আগে বলা আছে। এর সাথে আরো কিছু খরচ যেমন রেলওয়ে ফ্রেট অর্থাৎ রেলওয়ে ভাড়া এবং ইন্স্যুরেন্স কস্ট হচ্ছে 1000 এবং 2000, মোট 3000 টাকা তাকে খরচ করতে হয়েছে কামালকে। আর ওদিকে বিমল সে যে বিজনেস করতেছে, তো বিমল সে 2 লক্ষ টাকার একটা বিল কামালকে দিয়েছে যেটা 3 মাস পরে ম্যাচিউর করবে। তারপর on 30th September 2020 Bimal forward an account sales to Kamal showing 500 boxes have been sold. আচ্ছা, তাহলে আমরা বিজনেসটা শুরু বা চালানি কারবার বিজনেস শুরু হচ্ছে কত on 1st March। 1st March মার্চের 1 তারিখে কি কি ঘটনা ঘটেছে? কামাল 1000 বক্স পাঠাইতেছে বিমলের কাছে। এখন প্রত্যেকটার দাম হচ্ছে 500 টাকা। আর সাথে সাথে কামাল
ভাড়া বাবদ এবং ইন্স্যুরেন্স বাবদ আরো 3,000 টাকা খরচ করছে। তাহলে 1 মার্চ এই ঘটনা ঘটছে। আর সাথে সাথে আচ্ছা, পণ্য প্রেরণ করলো 1000 × 500, দ্যাট মিন্স 5 লক্ষ টাকা পণ্য প্রেরণ করছে, আর সাথে 3000 টাকা আরো খরচ হয়েছে পাঠাইতে। আর বিমল বিজনেস, তার সাথে যেহেতু বিজনেস করবে 5 লক্ষ টাকা পণ্য তাকে পাঠাই দিল, তো বিমলও এর এগেইনস্টে সে 2 লক্ষ টাকার একটা বিল বিমল 2 লক্ষ টাকার একটা বিল কামালকে পাঠাইছে, যেটা 3 মাস পরে ম্যাচিউর করবে। তারপর অন 30 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর বিমল সে কামালকে একটা অ্যাকাউন্ট সেল অর্থাৎ বিক্রয় বিবরণী পাঠাইছে, যে এই যে 1000 বক্স সে পাইছিল, সে এর মধ্যে কোন বক্স কত কত টাকায় বিক্রি করছে সেই বিবরণী, এবং সেই বিবরণী থেকে দেখা যাচ্ছে যে সে 500 বক্স 1000 বক্সের মধ্যে 500 বক্স বিক্রি করছে প্রত্যেকটা 560 টাকায়, আর 300 বক্স বিক্রি করছে 550 টাকায়, রিমেইনিং 200 বক্স বিক্রি করছে 540 টাকায়। এছাড়াও তার ব্যক্তিগতভাবে কিছু খরচ করতে হয়েছে, যেমন ক্যারিয়ার চার্জ 500 টাকা, গোডাউন রেন্ট 3500 টাকা, আর এছাড়াও বিমল বিক্রয়ের উপরে 5% কমিশন পাবে। তাহলে এই ছিল আমাদের এখানে যে গিভেন ইনফরমেশন। এখন আমাদেরকে বলছে এটা কামালের বইয়ে সে কিভাবে রেকর্ড করবে। প্রতিদিন দেখো আমরা বোর্ডটা সাধারণত ঘোরানো থাকে, পাশাপাশি থাকে। আজকে আমরা লম্বালম্বি দিছি, কারণ হচ্ছে আজকের অঙ্কে আমরা জার্নাল এবং লেজার একসাথে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি বোর্ডটা লম্বালম্বি রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা ছিল আমাদের ইলাস্ট্রেশন 5, পেজ নাম্বার হচ্ছে 3/22, 3/22 নাম্বার পেজে ইলাস্ট্রেশন 5। In the books of Kamal. Kamal journal, date, particulars, reference, debit টাকা, ক্রেডিট টাকা। এই অঙ্ক করার জন্য, অঙ্ক ক্লাস বোঝার জন্য তোমাদের সামনে যদি বইটা থাকে এবং তোমরা যদি বইয়ের ইলাস্ট্রেশনটা আগে একবার বা দুইবার ভালো করে পড়ো, তারপরে বইয়ের ইলাস্ট্রেশনের সাথে অঙ্কের সলিউশন মিলাও, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তোমার সামনে যদি বই না থাকে, ইলাস্ট্রেশন তুমি যদি না পড়ো, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে কঠিন হবে। এই জন্য যাদের কাছে বই আছে তারা অবশ্যই বইটা খুলে আগে ইলাস্ট্রেশন একবার দুইবার পড়ে তারপরে আমার অঙ্কগুলো মিলাবা তোমার ইলাস্ট্রেশনের সাথে এই অঙ্কের জার্নালগুলো। তাহলে আমাদের এখানে March 1
আমাদের কি কি ট্রানজাকশন হইতেছে 2020 কামাল বিমলের নিকট 1000 বক্স পাঠাচ্ছে, প্রত্যেকটার দাম হচ্ছে 500 টাকা। তাহলে কামাল এটাকে কিভাবে রেকর্ড করবে? Consignment to Bimol debit, goods sent to consignment, credit। এই 1000 ইন্টু 500 এটা দেওয়ার দরকার নেই, আমি শুধু বোঝার জন্য দিয়েছি। তাহলে 5 লাখ টাকা। To record goods sent on consignment to Chittagong, আমি এখানে কনসাইনমেন্ট সংক্ষেপে লিখছি। তাহলে আমরা কামাল যখন সে বিমল এর কাছে পণ্য পাঠাচ্ছে কনসাইনমেন্টের ভিত্তিতে, তখন সে রেকর্ড করতেছে কনসাইনমেন্ট টু বিমল। এই কনসাইনমেন্ট যেহেতু একই সময় একাধিক ব্যক্তির সাথে হইতে পারে, এই জন্য হয় প্রতিষ্ঠান অথবা ব্যক্তি অথবা জায়গার নাম দ্বারা আমরা স্পেসিফাই করি যে এই কনসাইনমেন্টটা কোন জায়গায় বা কোন প্রতিষ্ঠানের সাথে বা কোন ব্যক্তির সাথে। আমি হয়তো একই সাথে বিমলের সাথে কনসাইনমেন্ট করতেছি চিটাগংয়ের, আবার হয়তো সিলেটের তমালের সাথে করতে পারি, আবার যশোরের আরেকজনের সাথে করতে পারি। তাহলে একাধিক ব্যক্তির সাথে আমি কনসাইনমেন্ট করতে পারি। কাজেই এই জন্য কার সাথে কনসাইনমেন্টের হিসাব সেটা আমরা এখানে উল্লেখ করি, অর্থাৎ কনসাইনমেন্ট টু বিমল। তাহলে কনসাইনমেন্ট টু বিমল ডেবিট, গুডস সেন্ট টু কনসাইনমেন্ট ক্রেডিট। আর জাবেদা যেহেতু আমার ব্যাখ্যা দিতে হয়, এজন্য আমি প্রথমে একটা ব্যাখ্যা লিখলাম, পরে এগুলো আমি ব্যাখ্যা লিখবো না, কিন্তু তোমরা ব্যাখ্যা লিখবা পরীক্ষার খাতায় অথবা প্র্যাকটিস করার সময়। আচ্ছা, তাহলে আমাদের এইখানে বোঝার সুবিধার্থে আমরা একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করব। এই কামালের বইয়ে consignment to Bimol account, debit, credit, date, particulars টাকা, date, particulars টাকা। এখন এই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বা লেজার যেগুলো করতে হয় সেগুলো তুমি যখন নিজে করবা প্র্যাকটিস বাসায় অথবা পরীক্ষার খাতায়, তুমি সবগুলা জার্নাল করে তারপরে তুমি লেজার করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু এখানে জার্নালগুলো লিখবো তারপরে আবার একটু পরে মুছে দিতে হবে, কারণ আমার একসাথে সবগুলো জার্নাল করে তারপরে লেজার করার জায়গা নেই। এই জন্য আমি একবারে কয়েকটা লেজার জার্নাল করার পরে লেজারে পোস্টিং দেবো যেগুলো দেওয়ার দরকার, তারপরে আবার নতুন করে জার্নাল লিখবো। এই জন্য আমি একই সাথে জার্নাল এবং লেজার করতেছি, কারণ একবার জার্নাল সব মুছে ফেললে তারপরে আবার লেজার করলে তোমাদের বুঝতে কষ্ট হবে যে কোত্থেকে এইটা ট্রান্সফার করা হলো, কারণ আমরা জার্নাল থেকে লেজারে ট্রান্সফার দিই। তো জার্নালগুলো মুছে ফেললে তোমাদের পরে পোস্টিং
টা বুঝতে কষ্ট হবে, এই জন্য আমরা একই সাথে পোস্টিং দিচ্ছি। তাহলে দেখো আমরা কনসাইনমেন্ট টু বিমল ডেবিট করছি, গুডস সেন্ট টু কনসাইনমেন্ট ক্রেডিট করছি 5 লক্ষ টাকা আমাদের কনসাইনমেন্ট টু বিমল এই অ্যাকাউন্টে। তাহলে কি হবে, কনসাইনমেন্ট টু বিমল অ্যাকাউন্ট ডেবিট, তার মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ডেবিট পাশে কি নামে, গুডস সেন্ট টু কনসাইনমেন্ট নামে। তারিখ হচ্ছে 2020 মার্চের 1 তারিখ, গুডস সেন্ট টু কনসাইনমেন্ট হচ্ছে 5 লক্ষ টাকা। আচ্ছা, তারপর ওই ডেটে মার্চের 1 তারিখে আরো কয়েকটা ঘটনা ঘটছে। হচ্ছে যে এই কামাল পরিবহন ভাড়া অর্থাৎ রেলওয়ে ফ্রেট এবং ইন্স্যুরেন্স বাবদ আরো 3000 টাকা খরচ করছে। তাহলে এই যে 3000 টাকা খরচ করলো, এই 3000 টাকা কেন খরচ করছে, এই কনসাইনমেন্ট এর পিছনেই খরচ করছে, কনসাইনমেন্টের কারণেই খরচ করছে। তাহলে কনসাইনমেন্ট এর কারণে যত খরচ হবে সব খরচের জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, আর কনসাইনমেন্ট থেকে যত আয় হবে ওই আয়ের জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো কনসাইনমেন্টের যে আমার 3000 টাকা খরচ হয়েছে সেটার জন্য আবার কনসাইনমেন্ট টু বিমল ডেবিট, কনসাইনমেন্ট টু বিমল ডেবিট। আর যেহেতু আমি খরচটা করছি ক্যাশে, এই জন্য ক্যাশ আর ব্যাংক ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 3000 টাকা। এটার ব্যাখ্যা দিতে হবে, আমরা ব্যাখ্যা লিখলাম না। এরপর মার্চের 1 তারিখে আরো একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বিমল যাকে আমি টাকা গুডস পাঠাইছি, সে আমাদেরকে একটা বিলস রিসিভেবল পেমেন্ট করছে, অর্থাৎ একটা বিল দিছে 2 লাখ টাকা, যেটা 3 মাস পরে ম্যাচিউর করবে। তাহলে আমরা একটা বিল পাইলাম আজকে, কার কাছ থেকে, কামালের বিমলের কাছ থেকে। তাহলে আমরা যাবে দেব নোট রিসিভেবল ডেবিট, আর বিমল ক্রেডিট। তাহলে নোট রিসিভেবল আমার সম্পদ, এটা আমি পাইলাম, অর্থাৎ এটা থেকে ইন ফিউচারে বেনিফিট পাবো, তাহলে এটা আমার অ্যাসেট। আর বিমল আমাদেরকে দিচ্ছে, তার মানে বিমলের কাছে আমার লায়াবিলিটি। কারণ অথবা যদি বলি যে টাকা, মানে তার কাছে আমি কিন্তু এখনো টাকা পাওনা হইনি, সে আমার পণ্য বিক্রি করলে তারপরে তার কাছে আমার টাকা পাওনা হবো, কিন্তু টাকা পাওনা হওয়ার আগেই যে আমাদেরকে একটা বিল দিছে, তাহলে এই বিলের সে দেওয়ার কারণে তাকে আমরা বেনিফিট দিতে হবে। অর্থাৎ সে যখন আবার আমাকে ভবিষ্যতে টাকা দেবে, আমরা টাকা কম নিব তার কাছ থেকে, এই 2 লক্ষ টাকা। অথবা সে যদি কোনো টাকা আমাকে বিক্রি করতে পারলো না, আমার পণ্য বিক্রি করতে পারলো না, সে ফর এক্সাম্পল, তাহলে কিন্তু এই টাকাটা আমরা যদি বিলের টাকা উঠায় নিই, তাকে আবার ফেরত দিতে হবে। তার মানে তার কাছে আমার লায়াবিলিটি। তাহলে নোটস রিসিভেবল ডেবিট 2 লক্ষ টাকা, বিমল ক্রেডিট 2 লক্ষ টাকা। তারপর আমাদের বলা আছে যে অন 30 সেপ্টেম্বর সে পণ্য বিক্রি করে আমাদেরকে এটার ডিটেল অ্যাকাউন্ট সেল পাঠাইছে, অর্থাৎ বিক্রয় বিবরণী পাঠাইছে। আর আমাদের এই যে নোটটা সে দিয়েছিল সেটা মেয়াদ ছিল 3 মাস। তার মানে আজকে হচ্ছে মার্চের 1 তারিখ, তাহলে মার্চ এপ্রিল মে 3 মাস মেয়াদি নোট। তাহলে জুন মাসের 1 তারিখে এটা মেয়াদ শেষ হবে, এটার আমরা টাকা উত্তোলন করব। তো সাধারণত জুন নোটের সাথে আরো 3 দিন ডেট অ্যাড করা হয়, অর্থাৎ 3 দিন বিলম্বিত ডেট উল্লেখ থাকে। যে আমি এখন ইচ্ছা করলে জুন মাসের 1 তারিখও দেখাইতে পারি, অথবা জুন মাসের 3 তারিখ বা 4 তারিখও দেখাইতে পারি, ওই বিলম্ব 2 দিন বা 3 দিন সহ। অর্থাৎ জুন মাসের 1 তারিখ অথবা 4 তারিখ যেহেতু এটা ম্যাচিউরিটি ডেট, তাহলে সেখানে আমি 3 মাস পরে টাকা পাওয়া যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের
সবকিছু লেনদেন কমপ্লিট করা হয়েছে, কোনোটা নোটের টাকা দেয় নাই অথবা বিক্রয়ের টাকা পরিশোধ করে নাই, এরকম কোনো ঘটনা নাই। যা লেনদেন হওয়ার কথা সবকিছু হয়ে গেছে, এটা আমাদেরকে বলা আছে। যেমন বলা আছে, show how these transactions would be recorded in the books of Kamal, assuming that the note of exchange was made on the due date. Note of exchange অর্থাৎ এই যে bills payable, notes payable, এটা ডিউ ডেটেই পরিশোধ করা হয়েছে, এটা আমাদেরকে বলা আছে। তার মানে জুন, আমরা সর্বোচ্চ জুনের 4 তারিখ পর্যন্ত দিতে পারবো এটা, যেহেতু 3 দিন অতিরিক্ত সময় পাওয়া যায় পরিশোধের জন্য। আমরা ধরলাম জুনের 4 তারিখে পরিশোধ করছে। তবে এই যে নোট রিসিভেবল ছিল ডেবিট, এটা ক্রেডিট হয়ে যাবে, আর টাকাটা আমরা পাচ্ছি তাহলে ব্যাংক ডেবিট 2 লক্ষ টাকা, আর নোট রিসিভেবল ক্রেডিট হবে 2 লক্ষ টাকা। আচ্ছা, এখন আমরা যদি এই যে পোস্টিং দেই, মানে এই যে কনসাইনমেন্ট টু বিমল আমরা ডেবিট করছি, ক্যাশ ক্রেডিট করছি, তার মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ডেবিট পাশে ক্যাশ নামে। তাহলে ক্যাশ, এই ক্যাশটা কেন? এক্সপেন্সের জন্য 3000 টাকা আমরা কনসাইনমেন্টকে ডেবিট করলাম। আর এইগুলো আমার কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যাবে না, নোটস রিসিভেবল অ্যাকাউন্ট যদি আমি ওপেন করি এবং বিমল অ্যাকাউন্ট, আমরা কিন্তু এর সাথে সাথে বিমলের জন্য আরেকটা অ্যাকাউন্ট করব, সেটা হয়তো আমরা এখন একসাথে দেখাতে পারতেছি না কারণ আমাদের জায়গা সংকুলান। তবে এই যে বিমল আমার এখানে ক্রেডিট হচ্ছে এবং বিমলের যত অ্যাকাউন্ট আসবে সেইগুলো আমাদের সেই বিমল অ্যাকাউন্টে যাবে। এরপর আরো পরবর্তী যে লেনদেনগুলো হয়েছে সেগুলো আমরা রেকর্ড করব। পরবর্তী সেপ্টেম্বরের 1 তারিখ বিমল আমাদেরকে একটা অ্যাকাউন্ট সেলস অর্থাৎ বিক্রয় বিবরণী পাঠাইছে। সেখানে আমার দেখা যাচ্ছে যে সে 1000 ইউনিটই বিক্রি করছে, তবে 500 ইউনিট বিক্রি করছে 560 টাকায়, 300 ইউনিট বিক্রি করছে 550 টাকা করে, আর বাকি 200 ইউনিট বিক্রি করছে 540 টাকা। তার মানে 1000 ইউনিট বিক্রি করছে। এখন টোটাল কত টাকা বিক্রি করছে সেটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা যা পাই সেটা বিমল অ্যাকাউন্ট डेबिट और consignment to বিমল ক্রেডিট, অর্থাৎ 500 ইন্টু 560 প্লাস 300 ইন্টু 550 প্লাস 200 ইন্টু 540, এই মোট যত টাকা সে বিক্রি করছে, মোট কত টাকা? 5,53,000। মোট যত টাকা বিমল আমাদের পণ্য বিক্রি করছে সেই পণ্যের টাকাটা কিন্তু আমরা পাও না, বিমল আমাদের কাছ থেকে এইটার উপর কমিশন পাবে, কমিশনটা তার পাও না, কিন্তু বিমলের কাছে আমরা আমাদের পণ্য বিক্রি বাবদ 5,53,000 টাকা পাও না। এই জন্য বিক্রি করার পরে আমরা যাবে দিয়েছি বিমল অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনমেন্টও বিমল ক্রেডিট। আমরা এই কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে বলছিলাম, কনসাইনমেন্টের জন্য যত খরচ হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, কনসাইনমেন্ট থেকে যত আয় হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে এই কনসাইনমেন্ট থেকে বিক্রি হলো, বিক্রি করে আমার আয় হলো, তাহলে এই জন্য কনসাইনমেন্ট ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে আমরা এটাকে যদি পোস্টিং দেই
2020 এর সেপ্টেম্বরের 1 তারিখ আমরা বলবো বিমল অ্যাকাউন্ট 5,53,000 টাকা। কিসের জন্য? আমরা সেলসের জন্য এটা লিখলাম। এরপর বিমল সে নিজে কিছু খরচ করছিল এই বিজনেস পারপাজে। আসলে এখানকার মানে যেহেতু কনসাইনমেন্ট বিজনেস, যত খরচ সেগুলো কিন্তু কামাল, সে যেহেতু কনসাইনর। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি এখানে, কামাল পণ্য পাঠাচ্ছে, বিমল পণ্য রিসিভ করতেছে, বিক্রি করতেছে। তো কামালকে বলা হবে কনসাইনর আর বিমলকে বলা হবে কনসাইনি। আচ্ছা, অর্থাৎ কামাল হচ্ছে কনসাইনর অর্থাৎ পণ্য প্রেরক, আর বিমল হচ্ছে কনসাইনি অর্থাৎ পণ্য গ্রাহক বা রিসিভার। তাহলে যত খরচ, এই সবগুলো খরচ কিন্তু আসলে কামালের খরচ, কিন্তু যেহেতু খরচটা বহন করছে প্রথম প্রাথমিকভাবে বিমল ওখানে পণ্য যাওয়ার পরে সে রিসিভ করছে, তার গোডাউন ভাড়া যা লাগছে আর অন্য খরচ, তো এই বিমলের টাকাগুলোকে আসলে কামাল দিয়ে দিবে। তাহলে কামাল সে বলবে যে বিমল যেহেতু খরচ করছে, তাহলে বিমলকে বিমল যেহেতু খরচ করছে, এই খরচটাও কিন্তু মাই কনসাইনমেন্ট বিজনেসের খরচ, এই জন্য কনসাইনমেন্ট টু বিমল ডেবিট, বিমল ক্রেডিট হচ্ছে সে খরচ করছে কত? সে খরচ করছে হচ্ছে কেরিয়াস চার্জ 500, গোডাউন রেন্ট 3,500, তার মানে 4,000। টু রেকর্ড এক্সপেন্স ইনকার্ড বাই বিমল ফর কনসাইনমেন্ট। অর্থাৎ এই খরচটা, অর্থাৎ বিজনেসের সাথে যত খরচ সব কিন্তু কামালের খরচ। এখন কামালের খরচটা কে করছে? বিমল করছে কামালের পক্ষে। তাহলে বিমলকে টাকা দিয়ে দিতে হবে, এই জন্য বিমল ক্রেডিট, তার কাছে দায়বদ্ধ। আর এই খরচে কিসের খরচ? এই কনসাইনমেন্ট বিজনেসের খরচ। এই জন্য আমরা বলছি কনসাইনমেন্ট বিজনেসের যত খরচ হবে, খরচের জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বা কনসাইনমেন্ট টু বিমল অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে কনসাইনমেন্ট টু বিমল, এটা কিন্তু আমরা এখন ডেবিট পাশে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা বিমল নামে রেকর্ড করব। এখন যেহেতু খরচ দুইটা, খরচ হিসাবে আমরা কেরিয়াস হচ্ছে 500, তারপর গোডাউন রেন্ট হচ্ছে 3,500, 4,000 এখানে রেকর্ড করলাম, তবে খরচ হিসাবে আলাদা আলাদা দেখাইলাম। আচ্ছা, এরপর বিমল 5,53,000 টাকা দিয়ে বিক্রি করলো, এর জন্য সে কমিশন পাবে 5%। তাহলে বিমল আমাদের কাছে অর্থাৎ কামালের কাছে কমিশন পাও না, বিমলকে কমিশন বাবদ টাকা দিতে হবে, এখনো কিন্তু আমরা দিইনি। তাহলে কত টাকা দিতে হবে? এই 5,53,000, 5,53,000 ইন্টু 5%, তাহলে হয় হচ্ছে 27,650 টাকা। তাহলে এই যে কমিশন দিবে বিমলকে, এইটাও কেন কমিশন দিতেছে? এই কনসাইনমেন্ট বিজনেসের কারণে। তাহলে এই কমিশন খরচটাও কনসাইনমেন্টের বিজনেসের একটা খরচ। তাহলে কমিশনের জন্য কনসাইনমেন্ট টু বিমল ডেবিট হবে, কনসাইনমেন্ট টু বিমল ডেবিট
আর বিমল ক্রেডিট, অর্থাৎ বিমলকে এই টাকাটা দিতে হবে, তাহলে বিমলের কাছে আমার দায়বদ্ধতা 27,650। তাহলে এটাও আমরা যদি এখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বিমল অ্যাকাউন্টে নামে বিমলের আন্ডারে কমিশন 27,650 টাকা আমরা রেকর্ড করলাম কনসাইনমেন্ট টু বিমলের ডেবিট পাশে। এরপর এটা যদি আমরা এখন ক্লোজ করি তাহলে লাভ বা লস পাবো। আমরা বিক্রি করছি 5,53,000, আর এই 5,53,000 বিক্রি করতে যাই আমাদের খরচ হচ্ছে 5 লাখ, অর্থাৎ পণ্য বাবদ খরচ, সাথে আমার রেলওয়ে এবং ইন্স্যুরেন্স বাবদ খরচ 3,000, আর বিমল খরচ করছে 4,000 এবং তাকে কমিশন দিতে হবে 27,650। এই হচ্ছে আমাদের এই কনসাইনমেন্ট রিলেটেড খরচ। তাহলে আয় থেকে খরচগুলো বাদ দিলে আমি প্রফিট পাবো। তো সেই প্রফিট অ্যান্ড লস অন কনসাইনমেন্ট, প্রফিট অ্যান্ড লস অন কনসাইনমেন্ট 5,53,000, এখানে 5,53,000, ডিফারেন্স যদি আমরা করি তাহলে পাবো 18,350। এই 18,350 টাকা হচ্ছে আমার কনসাইনমেন্ট বিজনেসের প্রফিট। দেখেন এই কনসাইনমেন্ট বিজনেসের প্রফিটটা আমরা কি করি, আমরা আমাদের ইনকাম স্টেটমেন্ট, যেটা মূল ইনকাম স্টেটমেন্ট, সেইখানে ট্রান্সফার করি। সো সেই ট্রান্সফারের জন্য আমরা জার্নাল দিব ইনকাম সামারি ডেবিট আর প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, তাহলে প্রফিটটা আমার কোথায় যায়, ইনকাম সামারি ক্রেডিট পাশে দেয়। তাহলে প্রফিট অন কনসাইনমেন্ট টু বিমল ডেবিট 18,350, ইনকাম সামারি ক্রেডিট 18,350। তাহলে কনসাইনমেন্ট টু বিমল অ্যাকাউন্ট রিলেটেড আমার ট্রানজেকশন শেষ। কনসাইনমেন্ট টু বিমল অ্যাকাউন্ট রিলেটেড আমার যত আয় সেটা রেকর্ড করলাম, যত খরচ সেটা রেকর্ড করলাম, দুইটার পার্থক্য আমি প্রফিট বের করলাম, আর এই প্রফিটটাকেও কনসাইনমেন্টের প্রফিটটাকে আমি ইনকাম সামারিতে ট্রান্সফার করে দিলাম। ইনকাম সামারিতে ট্রান্সফার করার কারণে ইনকাম সামারি ক্রেডিট হয়ে গেল, আর প্রফিট অ্যান্ড লস অন কনসাইনমেন্ট ক্রেডিট ডেবিট হয়ে গেল। আসলে আমরা এখান থেকে এখানে আসছি, বলা যায় এইভাবে, আবার বলা যায় এখান থেকে আসলে এখানে গেছি, যে আমার প্রফিট অ্যান্ড লস অন কনসাইনমেন্ট ট্রান্সফার, অর্থাৎ এই ট্রান্সফার করার জন্য ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার জন্য আমি একটা জার্নাল দিকে প্রফিট অ্যান্ড লস অন কনসাইনমেন্ট টু বিমল ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট, এটা যদি এখানে পোস্টিং দেই, সেই এখানে ইনকাম সামারিও লিখতে পারি বা প্রফিট অ্যান্ড লস অন কনসাইনমেন্ট ট্রান্সফার মানে কি, আমি ইনকাম সামারিতে ট্রান্সফার করতেছি। আচ্ছা, এখন বিমলের সাথে আমার পাওনা দাওনা হিসাব করার পালা। বিমলকে আমরা 5 লক্ষ টাকার পণ্য দিছি, সে 5,53,000 টাকার পণ্য বিক্রি করছে, সে আবার 2 লক্ষ টাকা আগে আমাদেরকে অগ্রিম একটা বিল দিয়ে দিয়েছিল, যেটা আমরা জুন মাসে অলরেডি পেয়ে গেছি। সে নিজে কিছু খরচ করছে,
তার আবার কিছু কমিশন পাওনা, তাহলে এখন আমরা তার সাথে পাওনা দেওয়া আমরা চুকাবো, পাওনা দেওয়া মিট আপ করবো। তাহলে বিমল অ্যাকাউন্ট, বিমলের সাথে পাওনা দেওয়া আমরা ক্লিয়ার করব। তাহলে বিমল সে আমাদেরকে 2 লক্ষ টাকার একটা নোট দিছিল, তখন আমরা যাবে দিয়েছিলাম নোট রিসিভেবল ডেবিট, বিমল অ্যাকাউন্ট ক্রেডিট। তার মানে বিমল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আমরা নোট রিসিভেবল নামে রেকর্ড করব 2 লক্ষ টাকা। এটা ছিল 2020 এর মার্চের 1 তারিখ, নোট রিসিভেবল নামে 2 লক্ষ টাকা আমরা রেকর্ড করলাম। এরপর বিমল যখন 4000 টাকা খরচ করছে আমাদের পক্ষে, তখন আমরা যাবে দিয়েছিলাম, আচ্ছা বিমল যখন আমাদের অ্যাকাউন্ট আমাদের আচ্ছা বিমল যখন আমাদের পণ্য বিক্রি করছে, তখন আমরা বলছি বিমলের কাছে আমরা টাকা পাওনা 5,53,000। তাহলে বিমল অ্যাকাউন্ট ডেবিট আর কনসাইনমেন্ট টু বিমল ক্রেডিট, তার মানে বিমল অ্যাকাউন্টে ডেবিট পাশে কনসাইনমেন্ট টু বিমল নামে। এটা বিক্রি করছে কবে? সেপ্টেম্বরের 1 তারিখ। কনসাইনমেন্ট টু বিমল 5,53,000 টাকা। এরপর বিমল যখন আরো কিছু টাকা খরচ করছে আমাদের পক্ষে, তখন আমরা বলছি কনসাইনমেন্ট টু বিজনেস বিমল ডেবিট, বিমল অ্যাকাউন্ট ক্রেডিট। তার মানে বিমলের ক্রেডিট পাশে সেপ্টেম্বরের 1 তারিখ কনসাইনমেন্ট টু বিমল 4,000 টাকা। এরপর বিমল আমাদের কাছে কমিশন পাওনা হয়েছে 27,650 টাকা। এটার জন্য আমরা বিমল অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। তাহলে আবার আচ্ছা এই বিমল কনসাইনমেন্ট টু বিমল, যেহেতু এখানেও কনসাইনমেন্ট টু বিমল ডেবিট, কনসাইনমেন্ট টু বিমল ডেবিট আর বিমল ক্রেডিট 4 আর 27 31,650, তাহলে এখানে একবারও লেখা দেওয়া যায়। আমরা যেহেতু একবার লিখছি আরেকবার লিখে দিই, কনসাইনমেন্ট টু বিমল 27,650। এখন বিমলের কাছে আমরা পাওনা হচ্ছে 5,53,000, আর বিমল আমাদের কাছে পাওনা নোট রিসিভেবল 2 লাখ, কনসাইনমেন্ট সে খরচ করছে 4,000 এবং কমিশন বাবদ 27,650। তাহলে এখন বিমল কি করবে? বিমল 5,53,000 টাকা আমাদেরকে পরিশোধ করবে। তবে কি করবে? তার যে পাওনা এগুলো কাইটা রাখবে, কাইটা বাকিটুকু আমাদেরকে দিয়ে দিবে। তাহলে 5,53,000 থেকে 2,27,331,650 টাকা বাদ দিলে যা থাকবে সেই টাকাটা বিমল এখন কামালকে পরিশোধ করবে। তো কামালকে যখন পরিশোধ করবে তখন কি যাবে দিবে? মনে করো সেপ্টেম্বরের 1 তারিখেই সে বলবে আচ্ছা কামাল কি বলবে? কামাল বলবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর
বিমল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন কত টাকা? 5,53,000 মাইনাস 2,31,650, তাহলে 3,21,350 টাকা। 3,21,350 টাকা। এই টাকাটা বিমল কামালকে পাঠাচ্ছে, তাহলে কামাল বলবে ব্যাংক ডেবিট, বিমল ক্রেডিট। আর এটা আমরা যখন রেকর্ড করব, বিমলের ক্রেডিট পাশে ব্যাংক নামে 3,21,350 টাকা। 5,53,000, এখানেও 5,53,000। তাহলে আমাদের বিমল হিসাব, কনসাইনমেন্ট টু বিমল হিসাব এবং জার্নাল, এগুলো আমাদের করা হয়ে গেল। এরপর বছর শেষে কামাল তার এই প্রফিট এন্ড লস ইনকাম সামারিতে ট্রান্সফার করার জন্য কি এন্ট্রি দিবে এবং কনসাইনমেন্টের যে গুডস সে ট্রান্সফার করছিল সেটা সে তার ইনকাম সামারিতে ট্রান্সফার করার জন্য কি এন্ট্রি দিবে, সেইটা আরো 2টা এন্ট্রি দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিবা। মূলত এই পর্যন্ত হচ্ছে আমাদের কনসাইনমেন্ট বিজনেসের মূল কনসেপ্ট, যে আমরা বিমলের কাছে পণ্য প্রেরণ করেছিলাম, আমরা কিছু খরচ করছি, সেও কিছু খরচ করছে, এরপরে বিক্রি করছে, তারপর তার কাছ থেকে আমরা আবার টাকা রিসিভ করছি। তো তার সাথে আমার লেনদেন অর্থাৎ কনসাইনমেন্ট রিলেটেড, চালানি কারবার রিলেটেড লেনদেন আমার ক্লিয়ার। সে যা পাওনা তাকে দিয়ে দিয়েছে, আমি যা পাওনা আমি রিসিভ করছি, অর্থাৎ চালানি কারবারের হোল প্রসেসটা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু বলছি যে এই চ্যাপ্টারগুলো আমরা এখন দ্রুত শেষ করার চেষ্টা করব, এই জন্য প্রথম ক্লাসেই আমরা একটা মেথডের অঙ্ক আজকে দেখিয়ে দিলাম, অর্থাৎ কস্ট প্রাইস মেথডে কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়টা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ইনভয়েস প্রাইস মেথডে কিভাবে অঙ্ক করতে হয় সেই একটা অঙ্ক দেখাই দেব, তারপর আমরা নতুন চ্যাপ্টার আবার শুরু করব। এই জন্য তোমরা বইয়ে আরো বেশি প্র্যাকটিস করবা। তোমরা যদি পড়া জমিয়ে রাখো তাহলে কিন্তু পরে শেষ করতে পারবা না। আজকে এই পর্যন্তই।